সিরিজটা লেখা থাকবে 1-1 ড্র, এবং অবশ্যই সেটার ক্রেডিট বাংলাদেশকে দিতে হবে। তার মানে হচ্ছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে ওদের কন্ডিশনে তাদেরকে হারিয়েছে, এটাও যেমন ঠিক ঠিক তেমনি এরকম কন্ডিশনে বাংলাদেশের জন্য খেলাটা এখনও কঠিন, সেটাও আসলে ঠিক। সো এই জায়গাটাতে এখন ইমপ্রুভমেন্টের সময়, এবং স্পেশালি আমাদের ব্যাটসম্যানদের। প্রথম ইনিংসে আমরা 64 রানের মধ্যে অল আউট হয়ে গেলাম খুব সম্ভবত, এবং তার পরবর্তীতে আমরা 95, মানে দুটো ইনিংসে আমরা একটাতেও 100 ক্রস করতে পারলাম না। প্রথম ইনিংস থেকে কেন আমরা শিখলাম না ওই সময়টাতে, বা আমাদের আসলে কি করা উচিত ছিল? ওদেরকে তো আমরা খুব অল্প রানেই আটকে দিয়েছি এক হিসেবে। সেখানে গ্রিনের যদি ওই ইনিংসটা বাদ দেই তাহলে কিন্তু বাংলাদেশ খুব ভালোই বোলিং করেছে। তো ব্যাটাররা কেন এই জায়গাটা একটা ইউটার্ন নিতে পারলো না? এক্স্যাক্টলি, এইটা আসলে খুবই আমার মনে হয় বার্নিং কোশ্চেন হওয়া উচিত। প্রথমত বাংলাদেশ টেস্টে অনেক খারাপ রেজাল্ট করেছে, ইনিংস ব্যবধান হেরেছে, কিন্তু কখনোই পরপর 2 ইনিংসে অ্যাকশন নিচে একই টেস্টে অল আউট হয়নি। সেটা হয়েছে প্রথমবার। এবং আপনি যখন বললেন যে 64 রানে প্রথম ইনিংসে অল আউট হয়েছে বাংলাদেশ, সেকেন্ড ইনিংসে তার মানে বাংলাদেশ অলরেডি 130-এর উপর বেশি রানের ডেফিসিট। সেই জায়গাটায় অফকোর্স আসলে দলের তখন বুঝে যাওয়া উচিত ছিল যে উইকেট আসলে আমাদের কীভাবে খেলতে হবে। কীভাবে খেলতে হবে মিনস, আমি যেটা আবারও বলছি যে বাংলাদেশের দলের কাছ থেকে কোনো প্ল্যান বি বা কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচটা ছিল না। তারা ওই বরাবর বেসিক ক্রিকেটে, যে বেসিক ক্রিকেটটা খেলে আমরা ডারউইন টেস্ট জিতেছি, কিন্তু এইখানে আসলে আপনাকে কিছু জায়গায় তো সিচুয়েশন অনুযায়ী গেম সিনারিও চেঞ্জ করতে হবে, গেম প্ল্যান সেট করতে হবে, সেটা বাংলাদেশ করতে ব্যর্থ হয়েছে। এবং হয়তো বা ভেবেছে যে আচ্ছা ফার্স্ট ডে উইকেটে একেবারে ডেমন ছিল, বাট সেকেন্ড ডেতে প্রবাবলি, কারণ ক্যামেরন গ্রিন এবং নাথান লায়ন যেভাবে ব্যাট করছিলেন মনে হচ্ছিল যেন উইকেট এখন আস্তে আস্তে অনেকটা সহজ হয়ে এসেছে, ব্যাট করাটা একটু সহজ হয়ে এসেছে। কিন্তু অ্যাকচুয়ালি এই উইকেট থেকেও যেটা বললাম, মিচেল স্টার্কদের অভিজ্ঞতা সেটাই আসলে তাদেরকে এগিয়ে রেখেছে, এবং তারা এখান থেকেও সেকেন্ড ইনিংসও বাংলাদেশ আসলে একই ভুল করেছে। তার মানে কি এই ধরনের উইকেটে বা কন্ডিশনে আমরা যেটা বলছে অনেকে এখনো শিশু কিনা এত বছর পর ক্রিকেট খেলার পরে? হ্যাঁ, ওয়েল দেখেন, এরকম কন্ডিশনে বাংলাদেশ আসলেই তো খুবই মাঝে মধ্যে খেলে। টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা প্রথমত অস্ট্রেলিয়ার মাটিতেই গিয়ে খেলছি এই প্রথমবার, এবং সেখানে ধরুন আমরা জিম্বাবুয়ের সিরিজটা যদি বাংলাদেশ প্রপারলি ওই জায়গাটাতেই প্রিপারেশন নেওয়া দরকার ছিল, যে তার মানে এই ধরনের কন্ডিশন সামনে আরও আছে বা আসতে পারে, সেটা যদি হতো। কিন্তু সেখানে একটা হারকে আমরা ধরে নিয়েছি, ওকে জিম্বাবুয়ের সাথে একটা দিন খারাপ গিয়েছে, আমরা হেরে গেছি। অস্ট্রেলিয়ার সঙ্গে জেতার পরে আমাদের কিন্তু তখন সেকেন্ড টেস্টের উইকেট কন্ডিশন নিয়ে তখন অলরেডি উই নো, বা আমরা জানি না অন্ধকারে যে আসলে ম্যাকাইতে কী অপেক্ষা করছে। সেক্ষেত্রে কি আসলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে অ্যাডভান্স প্ল্যানিংটা করা হয়েছিল কি না, ওই উইকেট সম্পর্কে একটা খোঁজ খবর নেয়া সাবেকদের কাছ থেকে, বা যারা ওখানে কুইন্সল্যান্ডে যারা খেলে ওখানে রেগুলার ফার্স্ট ক্লাস, তাদেরকে ডেকে এনে তাদের দিয়ে বল করানো নেটে, সেগুলোর উদ্যোগ ছিল কিনা, এই প্রশ্নগুলো তো থাকবেই। আই হোপ যে এই দিকটাতে আসলে নজর দেন। মানে এখন অ্যাডভান্স মডার্ন ক্রিকেটে আপনাকে অনেক বেশি এই জিনিসগুলোতে জোর দিতে হয়, শুধুমাত্র অ্যানালাইসিস না। কারণ এই মাঠের যেরকম দেখেন কোনো অ্যানালাইসিস আসলে নেই, মাত্র 3টা ওয়ানডে হয়েছিল, ফলে এই টেস্টে যেরকম কিছু অপেক্ষা করবে এটা বোধহয় বাংলাদেশ দল ভাবতে পারেনি। সেটা ভাবতে পারলে হয়তো আমি হয়তো ভাবিনি যে বাংলাদেশ এত দ্রুত ম্যাচটা হেরে যাবে, নতুবা আমাদের এই টাইমে আমরা ম্যাচ নিয়ে আলোচনা করতাম। তবে নাজমুল শান্ত যেটা বলেছেন, আমরা প্রথম টেস্টের কথা একদমই ভুলিনি, সেটা আসলে ভোলা সম্ভব না। অস্ট্রেলিয়া সফর হয়তো আমরা খালি হাতে ফিরতাম যদি ডারউইনে আমরা কিছু করতে না পারতাম। সেখানে আমাদের এখন একটা টেস্টের জয় রয়েছে এবং একটা হার রয়েছে। পুরো স্পেশাল আপনার কাছে কি পুরো দুটো টেস্ট মিলে কোন কোন ব্যাপারগুলো? দুটো টেস্ট মিলে এইটাই আসলে স্পেশাল যে আমাদের একটা ধারাবাহিকতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে পেস বোলিংয়ে। ধরুন আমাদের পেস, আমরা রিসেন্ট টাইমে আমার মনে হয় সবগুলো ফর্মেটে আমরা ম্যাচ জিতছি, তার বেশিরভাগ ক্রেডিট হচ্ছে বোলারদের। পেসার, স্পিনার সবাই দারুণ পারফর্ম করছেন, বাট স্পেশালি আমাদের পেস ইউনিটটা গত 4-5 বছর আমি বলবো একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে গিয়েছে। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে আমাদের পেসাররা চ্যালেঞ্জ ছুড়ে দিতে সক্ষম, এবং সেটা আমরা দেখলাম প্রথমত ডারউইনে। সেখানে হাসান মাহমুদের অসাধারণ বোলিং, সেই সঙ্গে তাকে দারুণ সাপোর্ট দিলেন তাসকিন এবং এবাদত। এই টেস্টটা দেখেন আমরা এবাদতকে ড্রপ করে শরীফুলকে নিলাম, এবং আমাদের ধরুন আমাদের প্রাইম পেসার নাহিদ রানা, তিনি পুরো সিরিজ খেললেন না, বাট স্টিল আমরা ডোমিনেট করেছি আমাদের পেস বোলাররা। শরীফুল তিনি ধরেন এলেন, দেখলেন জয় কল্যাণের মতো অবস্থা। তার মানে হচ্ছে যে আমাদের পেস বোলিংয়ের এই জিনিসটা, এই স্ট্রেংথটা আসলে আমাদেরকে এটা খুব নতুন অভিজ্ঞতা। আমরা পেস বোলিংয়ে কখনোই এত শক্তিশালী ছিলাম না। প্রতিপক্ষের 20 উইকেট তুলে নেওয়ার মতো সক্ষমতা টেস্টে আমাদের আদৌ হবে কিনা, এটা নিয়ে আমরা বহুদিন আলোচনা হয়েছে, প্রশ্ন ছিল, বাট এটা হয়েছেই বিকজ অফ আমাদের পেস বোলিং স্ট্রেংথ। এবং এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের শুধুমাত্র এখন যারা আছেন তারা না, এর বাইরে আপনি দেখেন নাহিদ রানা, তানজিম সাকিব ইনজুরিতে, মুস্তাফিজ আমাদের এখন শুধুমাত্র শর্টার ফরম্যাট খেলেন, লঙ্গার ভার্সন খেলেন না। এছাড়া পাইপলাইন আমাদের আরও যারা পেসার আছে, সেটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা দল হিসেবে সামনে হয়তোবা অ্যাটলিস্ট আমাদের বোলিং ইউনিটটা আমাদের ভরসার জায়গা হয়ে উঠবে, বাট অফকোর্স ব্যাটিং ইউনিট নিয়ে দারুণ হতাশা। আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করছিলাম, বাংলাদেশের জন্য অবশ্যই শুভকামনা। বাংলাদেশের বড় একটা প্রাপ্তি রয়েছে ডারউইন টেস্টের জয়। আমরা